ছাত্রছাত্রী, আমি অনন্তশীল বর্ণমালা কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সামনে আজকে একটি নতুন ভিডিও নিয়ে আমি উপস্থিত হচ্ছি। তোমরা যারা এবছর একাদশ শ্রেণীতে পরীক্ষা দিবে তারা তো অবশ্যই যেন সেমিস্টার ওয়াইজ পরীক্ষা হবে। সেক্ষেত্রে কয়েকটি গল্প, একটি প্রবন্ধ, দু চারটি কবিতা, কিছু ব্যাকরণ পাঠের বিষয়গুলো তোমাদের পড়তে হয়। তা তোমাদের আমি এখন পরীক্ষা যেহেতু আর বেশি দিন নেই, 40-42 দিনের মতো রয়েছে, আমি এখন কন্টিনিউ চেষ্টা করবো তোমাদের একটা একটা করে টপিক আলোচনা করে ইউটিউবে দেওয়া। তোমরা এক্ষেত্রে অবশ্যই আমার বর্ণমালা কোচিং সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে তোমরা অবশ্যই নতুন নতুন ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। তা তোমাদের আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে একটি প্রবন্ধ, সেটা হচ্ছে বিড়াল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। ঠিক আছে, তা এই বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে আজকে আমি আলোচনা করব। যদিও বা ভিডিওটা একটু বড় হবে, তোমরা ভালো করে দেখো। আশা করি তোমাদের যদি ভিডিওটা ফুল দেখতে পারো, ঠিক আছে, মনে হয় না তোমরা কোনো এমসিকিউ প্রশ্ন তোমরা সেখান থেকে উত্তর করে আসতে পারবে না। আমি একবারে 100% তোমাদের দিচ্ছি, তোমরা যদি প্রত্যেকটা লাইন ভালো করে পড়ো, তোমরা A to Z তার এমসিকিউ উত্তর করে আসতে পারবে। তা এক্ষেত্রে প্রথমে বিড়ালের আমাদের যে বিষয়টা একটু জানতে হবে, সেটা হচ্ছে সাধারণত লেখককে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যদিও বা আমাদের এগুলো নাও আসতে পারে, কিন্তু আমাদের জেনে রাখতে হবে জন্ম এবং মৃত্যু সালটাকে একটু জেনে রাখবে। তা আমরা দেখব যে সাধারণত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1838 খ্রিস্টাব্দে 1838 খ্রিস্টাব্দে 26শে জুন তিনি জন্মগ্রহণ করেন। ঠিক আছে, আর তিনি হচ্ছে পরলোক গমন করেন হচ্ছে 1894 8 এপ্রিল। অর্থাৎ জন্ম আর মৃত্যু সালটা দেখে রাখতে পারে, এমসিকিউ হিসাবে দিয়ে দিতে পারে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন, কত সালে মৃত্যুবরণ করেন। এতে একটু দিলে প্রথম কাজ কমপ্লিট আমাদের। দ্বিতীয়ত আমাদের এই বিড়াল যে রয়েছে, সেই বিড়ালটা সাধারণত কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত হয়েছে, এই বিষয়টাকে কিন্তু আমাদের একটু ভালো করে জেনে রাখতে হবে। তা এই বিড়াল যে রয়েছে, সেই বিড়াল কাব্যগ্রন্থটি সাধারণত আমরা দেখব কমলাকান্তের দপ্তর, উৎস যেটাকে বলা হয় হচ্ছে উৎস। ঠিক আছে, সেটা হচ্ছে কমলাকান্তের দপ্তর। কমলাকান্তের একটা দপ্তর আছে, সেই দপ্তর গ্রন্থ থেকে আমাদের পাঠ্যাংশের বিড়াল যে রয়েছে, বিড়াল প্রবন্ধটি গৃহীত হয়েছে। ঠিক আছে, এবং পরবর্তীকালে আমরা দেখব বিভিন্ন পত্রপত্রিকা থাকে না, সেই রকম ভাবে আমরা দেখব হচ্ছে বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়। কোন পত্রিকায়? বঙ্গদর্শন। তাহলে আমাদের এখান থেকে 3-4টা এমসিকিউ বেরিয়ে গেল। বিড়াল প্রবন্ধটি কার লেখা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বিড়াল প্রবন্ধটির উৎস কি? কমলাকান্তের দপ্তর। বিড়াল পত্রিকাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? বঙ্গদর্শন পত্রিকায়। কনসেপ্ট ক্লিয়ার এতটুকু? আচ্ছা, এবার আমরা এই বিষয় সংক্ষেপটা আমি এইভাবে আলোচনা না করে তোমাদের আমি লাইন বাই লাইন পড়াচ্ছি আর বুঝাচ্ছি, তাহলে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, দেখো তোমরা সবাই পাঠ্য বইটাকে বের করো। ঠিক আছে, তা তোমরা তোমাদের পর্ষদ বইয়ের তোমরা এই যে তোমাদের তো স্কুল থেকে বইটা দিয়েই দিয়েছে, এটা হচ্ছে পেজ নাম্বার তোমরা চলে আসবে 14 পেজে চলে আসবে। 14 পেজে যে বিড়াল লেখা, আমি এখান থেকে লাইন বাই লাইন তোমাদের পড়াচ্ছি আর বুঝাচ্ছি। ঠিক আছে, যদিও বা একটু বড় হবে, তোমরা একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনবে। ঠিক আছে, তাহলে 14 পেজে চলে এসেছো, আমি পড়বো, আমার সঙ্গে সঙ্গে লাইনগুলোকে তোমরা দেখবে আর বুঝবে। ঠিক আছে, আর যেখান থেকে গুরুত্বপূর্ণ বিষয় আমি তোমাদের একটু বোর্ডের মধ্যে বুঝিয়ে দিব। তা দেখো, এক্ষেত্রে তোমরা অবশ্যই জানো যে বাংলার পরীক্ষা হচ্ছে 90 মিনিটের মধ্যে হবে, আর ফুল মার্কস হচ্ছে 40, আর সমস্ত প্রশ্নটাই এমসিকিউ টাইপের প্রশ্ন হবে। এবং এখান থেকে কত নাম্বার থাকবে আমি তোমাদের বলে দিচ্ছি। এই বিড়াল থেকে পাঁচ নাম্বার থাকবে। কত? 5 মার্কস। ঠিক আছে, মার্কস হচ্ছে 5। বিড়াল থেকে কত থাকবে? তোমাদের 5 নাম্বার থাকবে। ঠিক আছে, তাহলে তোমাদের টোটাল যে পরীক্ষাটা হচ্ছে, তোমাদের 40-এর মধ্যে 5 মার্কস কিন্তু এই বিড়াল থেকে থাকবে। তা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ টপিক, তোমাদের ভালো করে পড়ে নিতে হবে। ঠিক আছে, তা দেখো আমি পড়ছি কিন্তু। হ্যাঁ, দেখো দেখো, আমি শয়ন গৃহে চারপাইয়ের ওপর বসিয়া হুকা হাতে ঝিমাইতেছিলাম। এখানে আমি বলতে অনেকে ভুল করো,
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এখানে আমি বলতে এখানে আমাদের দেখতে হবে কমলাকান্তের দপ্তর যে রয়েছে সেই কমলাকান্ত, আমি বলতে এখানে কাকে বোঝানো হয়েছে, সেই আমি বলতে এখানে কমলাকান্ত চক্রবর্তীকে বোঝানো হয়েছে। তাহলে আমি স্বয়ং গিয়ে, আমি মানে এখানে মনে রাখবে, আমি মানে এখানে কমলাকান্ত চক্রবর্তী। আমি বলতে কে, কমলাকান্ত চক্রবর্তী। তার সেই কমলাকান্ত চক্রবর্তী শয়ন গৃহে, শয়ন গৃহে মানে তোমরা অবশ্যই জানো কোন একটা ঘর, সেই গৃহে চার পাইর ওপর বসিয়া হুকা হাতে ঝিমাইতেছিলেন। চার পাই মানে কোন একটা খাটিয়া বলতে পারো, যেমন আমরা চৌকি বলি, সেই রকম চৌকির মধ্যে বসিয়া বা তক্তাপোষ বা খাটিয়ার মধ্যে বসিয়া হুকা হাতে ঝিমাইতেছিল। হুকা মানে ধূমপানের তোমার যন্ত্র বিশেষ, সেই সময় দেখবে যে অনেকে হুকা বানায়, সেই হুকার মানে দিয়ে সে ঝিমাইতেছিলেন। ঠিক আছে, একটু মিটমিট করিয়া ক্ষুদ্র আলো জ্বলিতেছে, একটু ক্ষুদ্র আলো জ্বলিতেছে, দেওয়ালের ওপর চঞ্চল ছায়া, পেতবৎ নাচিতেছে, পেতবৎ মানে ভূতের মতো। ঠিক আছে, সেই যে মিটমিট করিয়া ক্ষুদ্র আলো জ্বলিতেছে, সেই দেওয়ালের ওপর চঞ্চল ছায়া পেতবৎ মানে ভূতের মতো নাচিতেছে। ঠিক আছে, আহার প্রস্তুত হয় নাই, আহার মানে খাদ্য কোন রকম ভাবে প্রস্তুত হয়নি, এজন্য হুকা হাতে নিমিলিত লোচনে আমি ভাবিতেছিলাম যে, আমি মানে এই থেকে অবশ্যই তোমরা কমলাকান্ত চট্টোপাধ্যায় মনে রাখবে, সেই আমি ভাবিতেছিলাম যে আমি যদি নেপোলিয়ান হইতাম তবে ওয়াটারলু জিতিতে পারিতাম কিনা। এমতো সময়ে একটু ক্ষুদ্র শব্দ হলো ম্যাও। ঠিক আছে, আচ্ছা মেও মানে বিড়ালের যে আওয়াজটা, তাহলে এক্ষেত্রে আমরা দেখব কমলাকান্ত। ঠিক আছে, সেই কমলাকান্ত যে রয়েছে, সেই কমলাকান্ত সম্পর্কে এখানে যেহেতু আমরা বলেছি, তা কমলাকান্ত আমি তোমাদের একটু বলে দিচ্ছি যে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে রয়েছে, সেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ব্যক্তিধর্মী প্রবন্ধ সংকলন এটা, এবং 1875 খ্রিস্টাব্দে কমলাকান্তের যে দপ্তর রয়েছে সেই দপ্তর গ্রন্থাগারে কিন্তু এটি প্রকাশ পায়। এবং এর 3টি খণ্ড ছিল মনে রাখবে, একটা হচ্ছে কমলাকান্তের দপ্তর, তারপরে কমলাকান্তের পত্র, আরেকটি হচ্ছে কমলাকান্তের হচ্ছে জবানবন্দি। এই যে 3টি পর্যায়ে আমরা দেখবো এই খণ্ডটি বিভক্ত ছিল। ঠিক আছে, এবং আমরা যে একাদশ শ্রেণীতে যে পাঠ্যাংশটা পড়ছি সেই পাঠ্যাংশটা হচ্ছে কমলাকান্ত নামক যে গ্রন্থ, সেই গ্রন্থটি। ঠিক আছে, আচ্ছা, এবং আমরা জানবো যে কমলাকান্তের দপ্তর যে রয়েছে সেই দপ্তরটা কি। সেই দপ্তরটা বলতে সাধারণত আমরা যেটা বুঝি সেইটা হচ্ছে কাগজপত্র বিভিন্নভাবে রাখা বা কাগজপত্রের বান্ডিল সহ জড়ানো অনেক কাগজপত্র কিন্তু সেখানে কিন্তু রাখা হয়। তা আমরা দেখবো প্রকৃতপক্ষে কমলাকান্তের লিখিত কাগজের যে পুটুলির বান্ডিল যেখানে রাখা হতো এটাই কমলাকান্তের দপ্তর বলা হতো। এতটুকু আমরা জেনে নিলাম। তা সেই রকম পর্যায়ে তিনি ভাবিতেছিলেন আমি যদি নেপোলিয়ান হইতাম। নেপোলিয়ান তাহলে কে? আমরা জানি নেপোলিয়ান হচ্ছে সাধারণত হচ্ছে নেপোলিয়ন বোনাপার্টের কথা বলা হয়েছে, যিনি হচ্ছে 1769 থেকে 1821 খ্রিস্টাব্দের মধ্যে কিন্তু ইউরোপের রাজনীতিতে একটি সর্বা ব্যক্তি ছিলেন, এবং তোমার হচ্ছে তিনি একজন সাধারণ সৈনিক ছিলেন। মানে সেই ইউরোপের ইতিহাসের যদি তোমরা পড়ো, ক্লাস 9-এ পড়ে এসেছো ইউরোপের ইতিহাস, সেই ইউরোপের ইতিহাসে দেখবো নেপোলিয়ন বোনাপার্টও কিন্তু একজন সাধারণ ঘরের সাধারণ সন্তান ছিলেন, এবং তার নিজের প্রতিভা দক্ষতা এইটিকে কাজে লাগিয়ে তিনি কিন্তু একজন ইউরোপের রাজনীতিবিদ হয়ে উঠেছিলেন এবং একজন সর্বশ্রেষ্ঠ দক্ষ তোমার কিন্তু সম্রাট বা সর্বাধিনায়ক কিন্তু হয়েছিলেন। ঠিক আছে, এবং ফরাসিরা তাকে কি বলতো, ফরাসি বিপ্লবের শিশু বলা হতো। এবং এই নেপোলিয়নই কিন্তু বিখ্যাত একটা উক্তি দিয়েছিল, আমি বিপ্লবকে ধ্বংস করেছি এবং আমি বিপ্লবকে সৃষ্টি করেছি। ঠিক আছে, সেই কি কথাটা তিনি কথাটা বলেছিলেন যে আমার অভিধানে অসম্ভব বলে কোনো শব্দ নেই, যদিও বা পরবর্তীকালে 1815 খ্রিস্টাব্দে আমরা দেখব তিনি হচ্ছে ডিউক আর্থার ওয়েলেসলির কাছে তিনি পরাজিত হন, এবং যেইটা যুদ্ধ হচ্ছে এই যে এখানে দেওয়া আছে ওয়াটারলুর যুদ্ধ। ঠিক আছে, সেই ওয়াটারলুর যুদ্ধে শেষ পর্যন্ত তিনি পরাজিত হন এবং সেন্ট হেলেনা দ্বীপ যে ছিল, সেন্ট হেলেনা দ্বীপে তাকে কিন্তু নির্বাসিত করা হয়। তাই তিনি ভাবছেন যে আমি যদি নেপোলিয়ন হইতাম, তাহলে নেপোলিয়নের পরিচয়টা পেয়ে গেলে, তবে ওয়াটারলু জিতিতে পারিতাম কিনা। অর্থাৎ ওয়াটারলু হচ্ছে 1815 খ্রিস্টাব্দে। ওয়াটারলু কি 1815 খ্রিস্টাব্দে 18ই জুন বেলজিয়ামের
ওয়াটারলু নামক স্থানে কিন্তু এই যুদ্ধটা সংগঠিত হয়। এই যুদ্ধে একদিকে ছিল ফরাসি সম্রাট নেপোলিয়ন, আর অন্যদিকে কে ছিল? অন্যদিকে ছিল হচ্ছে তোমার হচ্ছে ফরাসি, একদিকে ছিল এই যুদ্ধে ফরাসি সম্রাট ও সর্বাধিনায়ক নেপোলিয়ন বোনাপার্টের মিত্র যে ডিউক অফ ওয়েলিংটনের অধীনে ব্রিটিশ সেনাবাহিনী। ঠিক আছে, আমরা দেখব শেষ পর্যন্ত কিন্তু তোমার হচ্ছে নেপোলিয়ন এই যুদ্ধে পরাজিত হয় এবং তাকে সেন্ট হেলেনা দ্বীপে কিন্তু নির্বাসিত করা হয়, মানে জেলে রাখা হয়। তা তিনি সেই কথাটাই ভাবছেন যে যেহেতু তিনি খাটিয়ার ওপর বসে রয়েছেন, সেখানে কোনো রকম আহার প্রস্তুত হয়নি, এজন্য হুকা হাতে নিয়ে তিনি বিভিন্ন ভাবে অনেক কিছু ভাবতেছিলেন। সেই ভাবনার মধ্যে তার চলে আসলো কি, যে আমি যদি নেপোলিয়ন হইতাম বা তবে ওয়াটারলু জিতিতে পারিতাম কিনা। এ সময়ে সে একটা ক্ষুদ্র আওয়াজ পেল, সেই আওয়াজ বা শব্দটার নাম, সেই আওয়াজটা হচ্ছে মেও। হ্যাঁ, মেও, ময়েকার ও, ঠিক আছে, এই আওয়াজটা পেলে এমন সময়, হ্যাঁ, তার বিভিন্ন রকম চিন্তার মধ্যে তিনি এই আওয়াজটা মানে শুনতে পেলেন। চাহিয়া দেখিলাম, এবার কমলাকান্ত মানে তখন চাহিয়া দেখিল, কি দেখলো দেখো, হঠাৎ কিছু বুঝিতে পারিলাম না। প্রথমে মনে হইল ওয়েলিংটন হঠাৎ বিড়ালত্ব প্রাপ্ত হইয়া আমার নিকট আফিঙ্গ ভিক্ষা করিতে আসিয়াছে। অর্থাৎ ওয়েলিংটন, ওয়েলিংটনকে আমরা একটু জেনে নেই যে ওয়েলিংটন, হ্যাঁ, সেই হচ্ছে, হ্যাঁ, ওয়েলিংটন তো তোমরা জানো যে ওয়েলিংটনের অধীনে ব্রিটিশ সেনাপতি, সেটাই। ঠিক আছে, তাহলে এখানে বলেছেন যে প্রথমে মনে হইল ওয়েলিংটন হঠাৎ বিড়ালত্ব প্রাপ্ত হইয়া আমার নিকট আফিঙ্গ ভিক্ষা করিতে আসিয়াছে। অর্থাৎ আফিম মানে পপি গাছ থেকে তৈরি এক ধরনের মাদক, বুঝতে পারলে? যেটা হচ্ছে এক ধরনের মাদক। আফিং শব্দের অর্থ এক ধরনের মাদক। আমি তোমাদের লিখে রাখছি যে আফিঙ্গ, এটা শব্দের অর্থ হচ্ছে এক ধরনের মাদক। ঠিক আছে, পরীক্ষায় আসবে আফিঙ্গ শব্দের মানেটা কি। হ্যাঁ, তা দেখো, প্রথমে উদ্যমে পাষাণবৎ কঠিন হইয়া বলিব মনে করিলাম যে ডিউক মহাশয় ইতিপূর্বে যথোচিত পুরস্কার দেয়া গিয়াছে, এখানে আর অতিরিক্ত পুরস্কার দেওয়া যাইতে পারে না। বিশেষ অপরিমিত লোভ ভালো নহে, ডিউক বলিল ম্যাও। ঠিক আছে, আচ্ছা দেখো, তখন চক্ষু চাহিয়া ভালো করিয়া দেখিলাম যে ওয়েলিংটন নহে, একটি ক্ষুদ্র মার্জার। একটি ক্ষুদ্র কি? মার্জার। ঠিক আছে, এই মার্জার শব্দের অর্থ হচ্ছে বিড়াল। কে? একটি বিড়াল। ঠিক আছে, প্রসন্ন আমার মনে যে দুগ্ধ রাখিয়াছিল, আমার জন্য যে দুগ্ধ রাখিয়া গিয়াছিল, তাহা নিঃশেষ করিয়া উদরসাৎ করিয়াছে। আমি তখন ওয়েটারলুর মাঠে বহু রচনায় ব্যস্ত, অত দেখি নাই। তখন সে ওই যে বসে বসে ভাবছে সবকিছু। এই সময় সেই মার্জার বা বিড়ালটি তার জন্য রাখা যে দুধ, ঠিক আছে, সেই দুধটাকে সে নিঃশেষ করিয়া উদরসাৎ করিয়াছে। উদরসাৎ শব্দের অর্থ যদি আমরা দেখি যে তিনি পেটে মানে ভরে খেয়ে নিয়েছেন। ঠিক আছে, উদরসাৎ মানে পেটে খাওয়া। আচ্ছা, খেয়ে নিয়েছেন। তারপরে তিনি যখন ঘুরে দেখলেন, মানে ওই রকম অতটা ব্যস্ত ছিল না, এই সময় তার যে রাখা দুধটা সে খেয়ে নিয়েছে। এক্ষণে মার্জার সুন্দরী নির্লজ্জ দুগ্ধপানে পরিতৃপ্ত হইয়া আপন মনের সুখ এ জগতে প্রকটিত করিবার অভিপ্রায়ে অতি মধুর স্বরে বলিতেছেন ম্যাও। বলিতে পারি না, বুঝি তাহার ভিতর একটু ব্যঙ্গ ছিল, বুঝি। মার্জার মনে মনে হাসিয়া আমার পানে চাহিয়া ভাবিতেছিল। মার্জার ভাবিতেছিল, কি ভাবিতেছিল দেখো, কেহ মরে বিল শেষে কেহ খায় খই, বুঝি সে ম্যাও শব্দে একটু মন বুঝিবার অভিপ্রায় ছিল। বুঝি বিড়ালের মনের ভাব, তোমার দুধ তো খাইয়া বসিয়া আছি, এখন কি বলো কি। অর্থাৎ সে দুধ খাইয়া তাকে প্রশ্ন করলো, সমস্ত কিছু শুনে তাকে ব্যঙ্গাত্মক ভাবে প্রশ্ন করলো যে তোমার তো দুধ খাইয়াছি, ঠিক আছে, এখন কি বলো, এই কথাটা কিন্তু বললো মার্জার। তারপর দেখো, বলি কি, আমি তো ঠিক করিতে পারিলাম না, দুধ আমার বাপেরও নয়, দুধ মঙ্গলার, দুহিয়াছে প্রসন্ন, অতএব সে দুগ্ধে আমার যে অধিকার বিড়ালেরও তাই। অর্থাৎ দেখো, মনে করো আমি জাস্ট বলছি, এই দুধে আমার যা অধিকার, মনে করো এটা দুধ, এখানে হচ্ছে আমার যা অধিকার, কেন সেটা আমি বলছি, সেটা বিড়ালেরও অধিকার। মানে
এই যে দুধটা রয়েছে, এই দুধের মধ্যে আমার যতটুকু অধিকার, মানে এখানে কমলাকান্ত বলেছেন যে আমার যতটুকু অধিকার সেই বিড়ালেরও ততটুকু অধিকার, ঠিক আছে, মানে অতএব সে দুগ্ধে আমার যে অধিকার সে বললো আর কি। আচ্ছা, সুতরাং রাগ করিতে পারি না। দেখো, তবে চিরাগত একটি প্রথা আছে, বিড়াল দুধ খাইয়া গেলে তাহাকে তাড়াইয়া মারিতে যাইতে হয়। তো প্রচলিত আমাদের বাঙালি সমাজ কিংবা প্রচলিত একটা সমাজ, মনে করো তুমি হয়তো কোনো কিছু রান্না করে রেখেছো, সেখানে এসে যদি বিড়াল মুখ দিয়ে সবকিছু খেয়ে নেয়, তুমি হয়তো তাকে তাড়াতে যাবে কিংবা একটা লাঠি নিয়ে তাকে দৌড়ে তাড়া করবে, এইরকম প্রচলিত সমাজ ব্যবস্থা কিন্তু এগুলো দেখা যায়। তা সাধারণত এই যে চিরাগত একটি প্রথা আছে যে বিড়াল দুধ খাইয়া গেলে তাহাকে তাড়াইয়া মারিতে যাইতে হয়। আমি যে সেই চিরাগত প্রথার অবমাননা করিয়া মনুষ্যকুলে কুলাঙ্গার স্বরূপ পরিচিত হইব, ইহাও বাঞ্ছনীয় নয়। অর্থাৎ সে ভাবছে, অর্থাৎ কমলাকান্ত ভাবছে যে আমি যে সেই চিরাচরিত মনুষ্য নীতিগুলোকে পালন করব এবং সেই বিড়ালের দিকে তেড়ে যাব, তেড়ে গিয়ে তাকে মারধর করব বা কোনো একটা লাঠি দিয়ে তাকে পিটাবো, এইরকম আর কি ব্যাপার, সেটা তো আমার কাছে মার্জনীয় নয় বা বাঞ্ছনীয় নয়। কি জানি এই মার্জারি যদি স্বজাতি মণ্ডলে কমলাকান্তকে কাপুরুষ বলে উপবাস করে, তিনি ভাবছে যদি আমি তাকে মারতে যাই কিংবা তাড়াতে যাই, যদি সে পরক্ষণে বিড়ালটি আমাকে যদি কাপুরুষ বলে যে আমি তাকে দেখে ভয় পেয়েছি, সে আমাকে মারতে এসেছে, তার এই প্রশ্নটা কমলাকান্তের মনের মধ্যে কিন্তু চলে এসেছে, ঠিক আছে। আচ্ছা, বা উপবাস যদি করে সেই বিড়ালটা তাকে দিয়ে উপহাস করে। অতএব পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয়। ইহা স্থির করিয়া সকার তরচিত্তে হস্ত হইতে হুকা নামাইয়া অনেক অনুসন্ধানে এক ভগ্ন যষ্টি আবিষ্কৃত করিয়া সগর্বে মার্জারির প্রতি ধাবমান হইলাম। অনেক কিছু চিন্তা ভাবনা করে তার হাতের মধ্যে যে হুকাটা ছিল সেটাকে সে সেখানে রেখে তার দিকে সে ধাবিতমান হলো, ঠিক আছে। তাই এতটুকু প্রথমেই আমি পেলাম। তারপরে দেখো, মার্জারি কমলাকান্তকে চিনিত। সে মার্জারি মানে এখানে বিড়ালকে আমরা দেখেছি, সে কমলাকান্তকে চিনিত। সে যষ্টি দেখিয়া বিশেষ ভীত হওয়ার কোনো লক্ষণ প্রকাশ করিল না। এবার একটা বিড়ালকে সাধারণত তার দিকে যদি কেউ চলে আসে, বিড়াল কিন্তু ভয়ে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু সেই মার্জারির মানে সেখান থেকে পালানোর কোনো মানে ব্যাপার নেই। সে সেই কমলাকান্তকে আগের থেকেই চিনত এবং তাকে দেখে চুপচাপ সেখানে দাঁড়িয়ে আছে। তাকে দেখে মানে একটা ভীত মনোভাব সেটা কিন্তু আর নেই, দেখো, প্রকাশ করিল না। কেবল আমার মুখ পানে চাহিয়া হাই তুলে একটু সরিয়া বসিল। শুধুমাত্র তাহার মুখ পানের দিকে চাহিল, একটু হাই তুলল, হাই তুলে একটু সরিয়া বসিল। বলিল ম্যাও। কি বলিল? ম্যাও। বিলারের আওয়াজ যেটা সেটা করলো। প্রশ্ন বুঝিতে পারিয়া যষ্টি ত্যাগ করিয়া পুনরপি শয্যায় আসিয়া হুকা লইলাম। আবার সে সেই শয্যা বা বিছানায় এসে ওই সমস্ত ভাবনা চিন্তা দেখে সে আর কিছু বলতে পারলো না। সে কোথায় চলে আসলো? শয্যাতে চলে আসলো, এবং শয্যাতে এসে সে আবার হাতের মধ্যে একটা হুকা নিলেন। তখন দিব্যকর্ণ প্রাপ্ত হইয়া মার্জারের বক্তব্য সকল বুঝিতে পারিলাম। তখন তার বক্তব্য, মার্জারের মানে বিড়ালের যে বক্তব্য, সেই বক্তব্য কিন্তু সে সকল বুঝিতে পারিল, ঠিক আছে। এবার দেখো সেই বক্তব্য কি বুঝলাম, যে বিড়াল বলিতেছে কি বলিতেছে, দেখো, মারপিট কেন? স্থির হইয়া হুকা হাতে করিয়া একটু বিচার করিয়া দেখো দেখি। মানে সে বুঝলাম যে মানে বিড়াল বলছে যে মারপিট কেন এত, স্থির হইয়া হুকা হাতে টানিয়া এক জায়গায় বসো, বসে একটু বিচার বুদ্ধি করে দেখো তো দেখি। এ সংসারে ক্ষীর মানে জানো দই, ক্ষীর, সর, দুগ্ধ, দধি, মৎস্য, মাংস সকলেই তোমরা খাইবে, আমরা কিছু পাইব না কেন? অর্থাৎ এই কথাটা কিন্তু বিড়াল বললো যে এই পৃথিবীতে বা এই সংসারের যত কিছু খাদ্য আছে সেই সমস্ত খাদ্য খাওয়াগুলো কি শুধুমাত্র তোমরা খাইবে? দুধ, মাছ, মাংস, ডিম, ক্ষীর যা কিছু আছে, তা আমরা কি কিছু খাইব না? আচ্ছা দেখো, তোমরা মনুষ্য, আমরা বিড়াল, প্রভেদ কি? তোমরা মানুষ, আমরা বিড়াল, তাতে প্রভেদটা কি? তোমাদের খিদা লাগলে আমাদেরও খিদা লাগবে, তোমরা মানে এই সমাজে বা এই জগৎ সংসারে তোমরা ভালো কিছু খাইবে এবং আমাদের কি একটু খাওয়ার তো দিতেই পারো, সেটা তো আমাদের দাও না, এর জন্য তো আমরা চুরি করে খাই। বিড়াল বললো, তোমরা যদি তোমাদের খাওয়ার উচ্ছিষ্ট অংশ যদি একটু আমাদের কাটা কিংবা মাছের কাটা যা কিছু আমাদের দিতে পারো, তাহলে তো আমরা খেয়ে পেরে বাঁচতে পারি, মানে খেয়ে দিয়ে বাঁচতে পারি, সেটা তো তোমরা দাও না। তাই এই জগৎ সংসারে তোমাদের যে মাছ, মাংস, সর, তারপরে দুধ, দই যা কিছুর ওপর অধিকার আছে, আমরা বিড়াল বলে কি আমাদের তার উপর কোনো অধিকার নেই? বিড়ালের প্রশ্ন এগুলো, ঠিক আছে। দেখো, তারপর দেখো, কিন্তু আমরা খাইলে তোমরা কোন শাস্ত্রানুসারে ঠেঙ্গা লাঠি লইয়া মারিতে আইসো, তাহা আমি বহু অনুসন্ধানে পাইলাম না। অর্থাৎ আমরা যখনই খাইতে যাই,
আমরা যখনই সেই সমস্ত বিষয়গুলো খাইতে যাই গৃহস্থের পরিবারে, তাই তোমরা কেন আমাদের সেই লাঠি বা বাঁশ দিয়ে আমাদের তেড়ে আসো আমাদের দিকে? আমরা কি খাবো না? তারপরে দেখো, তোমরা আমার কাছে কিছু উপদেশ গ্রহণ করো, বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষালাভ ব্যতীত তোমাদের জ্ঞানোন্নতির উপায়ন্ত দেখি না। অর্থাৎ চতুর্দশ মানে তাদের চারটি মানে পা রয়েছে, যেন দুটি মানে সেদের যেমন কুকুরকে বলা হয়, বিড়ালকে বলা হয়, এগুলো। তার তোমরা আমাদের কাছে কিছু শেখো, না ছাড়া তোমাদের এই জ্ঞানোন্নতির উপায়ন্ত কিন্তু আমি আর দেখি না। ঠিক আছে? অর্থাৎ আমরা বিড়াল, আমাদের থেকে তোমাদের কিছুটা জ্ঞান শেখা দরকার। ঠিক আছে? শিক্ষালাভ ব্যতীত তোমাদের কোনো মানে জ্ঞানোন্নতির উপায়ন তো দেখি না। তোমাদের বিদ্যালয়ে সকল দেখি আমার বোধ হয় তোমরা এতদিনে এ কথাটি বুঝিতে পারিয়াছ। দেখো, শয্যাশয়ী মনুষ্য মানে বিছানায় যারা থাকে তাদের শয্যাশয়ী মনুষ্য বলেছে বিড়াল এখানে। ধর্ম কি? পরোপকারই পরম ধর্ম। প্রশ্ন করছে ধর্ম কি? পরোপকারই ধর্ম। অবশ্যই ঠিক। তুমি ঘরের মধ্যে ধর্ম করতে পারবে না, তুমি মানুষের উপকার করলেই সেটা পরম ধর্ম। সেই প্রশ্নটাই ছুড়ে দিল কমলাকান্তের দিকে। আচ্ছা, এই দুগ্ধটুকু পান করিয়া আমার পরম উপকার হইয়াছে। সে বলল, আমি সারাদিন ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, আমার পেটে ক্ষুধা, আমি যে এই যে দুগ্ধটুকু খেয়েছি সেটা আমার তো পরম উপকার হয়েছে, তোমার ক্ষতি হয়েছে কিন্তু আমার তো পরম উপকার হয়েছে। এর জন্য তুমি আমাকে লাঠি দিয়ে ঠ্যাঙ্গাতে আসবে? এটা তো হতে পারে না। এর জন্য তোমাদের মনুষ্যকুলকে একটু শিক্ষা নেওয়া দরকার। আচ্ছা দেখো, তোমাদের আহরিত দুগ্ধে এই পরোপকার সিদ্ধ হইল, অতএব তুমি সেই পরম ধর্মের ফলভাগী। আমি চুরি করি আর যাই করি, আমি তোমার ধর্ম সঞ্চয়ের মূলীভূত কারণ। অতএব আমাকে প্রহার না করিয়া আমার প্রশংসা করো, আমি তোমার ধর্মের সহায়। অর্থাৎ ওই যে আমরা জানি যে মানব ধর্ম পরম ধর্ম, মানে জীবে যেই প্রেম করে যেই জন সেই জন সে বিশেষ, স্বামী বিবেকানন্দের সেই উক্তিটা যদি আমরা দেখি, তা বিড়াল এখানে বলার চেষ্টা করেছে কি, যে আমি তোমার সেই বিষয়টাকে খেয়েছি, তাহলে আমি তোমার এখানে পরম বন্ধু বা তোমার ধর্মের সহায়ক, তুমি আমার কথা চিন্তা করো একটু। অর্থাৎ আমাকে প্রহার না করিয়া আমার প্রশংসা করো, সে কিন্তু বলল।